এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1948 সালে তিনি কিন্তু 30 জানুয়ারি আততায়ীদের গুলিতে নিহত হন। মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম ছিল হচ্ছে নাথুরাম গডসে, এরা মনে রাখেন। এবং সে কিন্তু আসলে খুবই বিধ্বংসীকর একটা ব্যাপার ছিল। নাথুরাম গডসের গুলিতে 1948 সালে 30 জানুয়ারি তিনি নিহত হয়েছিলেন। তার আত্মজীবনীমূলক যে গ্রন্থ আছে সেটার নাম হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। সো এখান থেকে বেশি যেটা আসবে যে ভারতের জাতির জনকের নাম কি, সেটা হচ্ছে গান্ধী, মহাত্মা গান্ধী। মহাত্মা কিন্তু তার উপাধি, সেটা দিছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর যে ব্যক্তি আছে তিনি আরেকজন বিখ্যাত ব্যক্তি ভারতের ইতিহাসে, তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ছিলেন হচ্ছে প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। এশীয়দের ভিতর থেকে প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হচ্ছেন দাদাভাই নওরোজি। আমরা এখন দেখি যে বাংলাদেশের নিউজে শুনি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের যেমন মেয়ে আসছে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, এরকম আমরা কিন্তু শুনে থাকি যে অনেকেই কিন্তু আসলে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়। তবে প্রথম এই দিকটা দেখাই দিয়ে গেছেন হচ্ছে দাদাভাই নওরোজি। তিনি 1892 সালে নির্বাচনের মাধ্যম দিয়ে ফিসবেরি এলাকা থেকে উদার রাজনৈতিক দলের সদস্য হয়ে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো। তার এই উপাধিটা লাগবে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ দ্য ইন্ডিয়া উপাধি কাকে দেওয়া হয়েছে? দাদাভাই নওরোজিকে দেওয়া হয়েছে। জাস্ট এটা মনে রাখতে হবে, দাদাভাই নওরোজির উপাধি ছিল গ্র্যান্ড ওল্ড ম্যান অফ দ্য ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এরপর যে ব্যক্তি আছে তিনি হচ্ছেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু ছিলেন স্বনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিশিষ্ট বাগ্মী। বাগ্মী মানে হচ্ছে বিতার্কিক, কথা বলতে পারতো, ইংরেজি ভাষায় যশস্বী কবি, অর্থাৎ সুন্দর কবিতাও লিখতে পারতো, অনেক বহু গুণে গুণান্বিত একজন কবি, মাল্টি ট্যালেন্টেড। তো পরিচিত আছে তিনি ভারতীয় কোকিল, দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত। কোকিল, কোকিল মানে কি? যার কথা দিয়ে সুন্দর করে গলা দিয়ে খুব সুন্দর স্বর বের হয়। দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামেও তিনি কিন্তু সমাধিক পরিচিত। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন। প্রথম সভাপতি ছিলেন আছে তিনি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা। এর আগে পুরুষরা হয়েছে, বাট মহিলা প্রথম হচ্ছেন সরোজিনী নাইডু। নাইডুর জন্ম ভারতের হায়দ্রাবাদ শহরে, ভারতের হায়দ্রাবাদ শহরে। আর পৈতৃক নিবাস কিন্তু ছিল হচ্ছে বাংলাদেশের যে মুন্সিগঞ্জ জেলার কনকশার গ্রামে। এত বেশি কিছু জানার দরকার নাই, জাস্ট এই উপাধিটা মনে রাখবেন, এটা দরকার। কোকিল বা দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে উপাধিতে ভূষিত করা হয়েছে সরোজিনী নাইডুকে। এরপর যিনি আছেন তিনি হচ্ছে ইন্দিরা গান্ধী বা আয়রন ম্যান বলা হয় তাকে। ইন্ডিয়ার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই ব্যক্তিটা অনেক অবদান রাখছিল। জওহরলাল নেহরুর একমাত্র সন্তান হচ্ছেন এই ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীও হচ্ছে ইন্দিরা গান্ধী। তিনি দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, 1966 থেকে 1977 সাল পর্যন্ত একবার, এবং 1980 থেকে 1984 সাল পর্যন্ত আর একবার। মোট দুইবার তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তো সব মিলিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু এই ইন্দিরা গান্ধী। এবং এটা নার্সিং অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন, সো এই প্রশ্নটা সুন্দর করে মনে রাখতে হবে। এবং মুক্তিযুদ্ধে তিনি কিন্তু সর্বাত্মক সহযোগিতা করছিলেন। 1984 সালের 31 অক্টোবর তিনি তার দেহরক্ষী শাকাওয়ান সিং এবং বিআই সিং এর গুলিতে নিহত হন। দেহরক্ষীর গুলিতে মহাত্মা গান্ধীও মারা গেছে, সেই সাথে সাথে দেখো ইন্দিরা গান্ধী সেও কিন্তু দেহরক্ষীর গুলিতে মারা গেছে। সো আপনজনরাই কিন্তু আসলে সব থেকে বেশি সমস্যা করে। তো দেখি কি, যখন আসছে মনে করো যে আমাদের আসছে শহীদ মিনারের পাশে তো ঢাকা নার্সিং কলেজের ক্যাম্পাস, তো 21শে ফেব্রুয়ারির দিন ক্যাম্পাসে কিন্তু সাঁড়াশি অভিযান চলে। একেবারে কোনো ধরনের কোনো কিছু রাখা যাবে না, কাঁটা চামচ থেকে শুরু করে যে বুরুস টাইপের যেগুলো আছে মেয়েরা ইউজ করে, প্রত্যেকটা জিনিস তারা রুম থেকে নিয়ে চলে যায়। তো এমন ভাবে কিন্তু আসলে কিন্তু মানুষজন অন্য কেউ কিন্তু দ্বারা আহত হয় না, আহত হয় বা মারা যায় নিজের লোকই যখন ক্ষতি করে, পিছন থেকে ছুরি চালায়, সেই কিন্তু মারা যায়। ওকে, এরপরে চলে যায় মাদার তেরেসা। ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি হচ্ছে মাদার তেরেসা। মাদার তেরেসা হচ্ছে ভারতের চ্যারিটি ফান্ড করেছিলেন। তো যুগোস্লাভিয়ার আলবেনিয়ায় জন্মগ্রহণ করেন হচ্ছে মাদার তেরেসা, আলবেনিয়ায়, কিন্তু ওইখান থেকে তিনি ভারতে চলে আসছিলেন। ভারতে আসার পর তিনি 1928 সালে তিনি কলকাতায় আসেন, 1928 সালে। এবং 1948 সালে যখন ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় তখন তিনি ভারতের নাগরিকত্ব লাভ করেন। এবং 1950 সালে তিনি মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। প্রশ্ন আসে, মিশনারিজ অফ চ্যারিটি এর প্রতিষ্ঠাতা কে? মাদার তেরেসা। এবং
মাদার তেরেসা মিশরিটি অফ চ্যারিটি প্রতিষ্ঠা করে সাধারণ জনতাকে সেবা দিয়ে বা অসুস্থ মানুষদেরকে সেবা দিয়ে 1979 সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 1979 সালে নোবেল শান্তি পুরস্কার পান। ভারতরত্ন উপাধি পাইছিল 1980 সালে। ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। 5 সেপ্টেম্বর 1997 সালে তিনি মারা যান। 5 সেপ্টেম্বর 1997 সালে তিনি মারা যান। মাদার তেরেসা সম্পর্কে একটু ভালো করে জানতে হবে, প্রত্যেকটা পয়েন্ট একটু ভালো করে পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিচ্ছি এখানে। এরপর যেটা আছে সেটা হচ্ছে স্বর্ণ মন্দির। আমরা ব্যক্তিগুলা শেষ করে ফেলছি, এখন আমরা কিছু স্থাপত্য সম্পর্কে জানবো ভারতের। দেখি কি আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্বর্ণ মন্দির। ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর নগরীতে অবস্থিত শিখদের পবিত্র স্থান। এই স্বর্ণ মন্দিরটা হচ্ছে শিখ ধর্মাবলম্বী যারা আছে তাদের একটা পবিত্র স্থান, এটা মন্দির। 1994 সালে ভারতের ইন্দিরা গান্ধী সরকার স্বাধীনতাকামী শিখদের দমনের জন্য উক্ত মন্দিরে অপারেশন ব্লু স্টার অভিযান প্রেরণ করেন। যে শিখরা তখন বলে যে আমাদেরকে একটা একটা খালিকিস্তান, শিখদের দাবি হচ্ছে খালিকিস্তান। এই খালিকিস্তান দাবিতে তারা ওই সময় বিভিন্ন ধরনের অস্ত্রপাতি ধারণ করে এই অমৃতসর মন্দিরে বা স্বর্ণ মন্দিরে আস্তানা গড়ে তোলে। তখন কি করলো, ইন্দিরা গান্ধী তার সেনাবাহিনীদেরকে পাঠালো যে যায় অভিযান চালাও। এই অভিযানটার নাম ছিল ব্লু স্টার। এর ফলে শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং ধারণা করা হয় এই শিখরা এই ক্ষোভের কারণে, স্বর্ণ মন্দিরের অভিযানের কারণেই ইন্দিরা গান্ধীকে মারা হয়েছিল। 31 অক্টোবর 1984 সালে শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শিখদেরকে মারছে, মাইরে আবার শিখদেরকে দেহরক্ষী রাখছে। সো আমাদের কাছে এখনের যুগে মনে হতে পারে পাগল, কিন্তু আসলে কি বিষয়টা অমন ছিল না। সো যাই হোক, শিখদের সাথে ক্ষোভের কারণে এমন সমস্যাটা হয়েছে। ওকে, এরপরে যাই বাবরি মসজিদ। এই বাবরি মসজিদটাও কিন্তু ভেঙে ফেলছে উগ্রতাবাদী হিন্দু সম্প্রদায়ের লোকেরা, এটা ভেঙে ফেলছে। এই মসজিদটি আছে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় অবস্থিত। 16 শতকে মোগল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এটি নির্মাণ করেন। হিন্দু মৌলবাদীদের দাবি যে মসজিদটি হিন্দু দেবতা রামের মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছে। হিন্দুদের যা দাবি সেটা হচ্ছে মসজিদটি হিন্দু দেবতা রামের মন্দির ভেঙে এটা নির্মাণ করা হয়েছে। 1992 সালের 16 ডিসেম্বর বাবরি মসজিদ হিন্দু চরমপন্থীদের দ্বারা ভেঙে ফেলে আর কি, বিধ্বস্ত করা হয়। 1992 সালের 6 ডিসেম্বর এই বাবরি মসজিদটা ভেঙে ফেলছে। ওকে, এরপর আছে তাজমহল। আমরা জানি যে প্রেম ভালোবাসায় সেই শাহজাহানের প্রেম সেই প্রেম ভালোবাসা নিদর্শন মমতাজের প্রতি তাজমহল সপ্তাচার্যের একটা। এটা অবস্থিত আছে ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে। কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে, ভারতের আগ্রায়। নির্মাণ কারণ হচ্ছে 1632 সালে সে শুরু হয়েছিল এবং 1653, লং একটা টাইম, প্রায় ধরে যে 21 বছর ধরে তিনি কিন্তু এটা নির্মাণ করছিলেন। নির্মাতা মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের সমাধির উপর নির্মাণ করেন। প্রথম ডিজাইনার ছিলেন উস্তাদ আহমেদ লাহোরী। তবে পারস্যের স্থপতি উস্তাদ ঈশা চত্বরের নকশা করায় বিশেষ ভূমিকা রাখায় অনেক স্থানে তার নাম পাওয়া যায় বাবরি মসজিদ। ওকে আছে, তো অনেক স্থানে কিন্তু তার নামও কিন্তু আছে। এই জিনিসটা জাস্ট একটু চোখ বুলাই গেলাম তাজমহল থেকে। এখন আমরা পড়বো হচ্ছে ব্ল্যাক ক্যাট হচ্ছে একটা বিশেষ ধরনের বাহিনী। এই বাহিনীর সদস্যরা হচ্ছে কালো মাস্ক ব্যবহার করে বলে এদেরকে ব্ল্যাক ক্যাটস বলা হয়। কালো মাস্ক, এই বাহিনী হচ্ছে একটা বিশেষ ধরনের বাহিনী, সন্ত্রাস দমনের জন্য ব্যবহার করা হয় এই বাহিনীটা। এরা হচ্ছে ব্ল্যাক ক্যাটস নামে পরিচিত, কারণ কি এরা হচ্ছে কালো মাস্ক ব্যবহার করে। ব্ল্যাক ক্যাটস এর এই বাহিনীরা হচ্ছে কালো মাস্ক ব্যবহার করে থাকে। এখন পড়বো হচ্ছে টাইগার হিল কি? টাইগার হিল হচ্ছে ভারতে জম্মু এবং কাশ্মীর, যেটাকে পৃথিবীর স্বর্গ বলা হয়, কার্গিল অঞ্চলের একটি পর্বত। টাইগার হিল হচ্ছে জম্মু এবং কাশ্মীরের কার্গিল অঞ্চলের একটা পর্বত। দার্জিলিং এ অবস্থিত একটি রেল স্টেশন। এই যে টাইগার হিল, এটা আবার দার্জিলিং এর একটা রেল স্টেশন হচ্ছে এই টাইগার হিল। দার্জিলিং এ কিন্তু খুব সুন্দর চা হয়। সো জম্মু এবং কাশ্মীরের কার্গিল অঞ্চলের একটি পর্বত হচ্ছে কি টাইগার হিল। ওকে,
এরপরে যেটা আছে চীন। এখন আমাদের ভারত শেষ। ভারতের মোটামুটি ইনফরমেশন গুলো আমরা পড়ে ফেলছি। মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতিকে, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমরা পড়ে ফেলছি। তো আমরা এখন পড়বো হচ্ছে চীন সম্পর্কে। বিশ্বের সব থেকে বেশি মানুষ মান্দারিন ভাষায় কথা বলে। এই মান্দারিন ভাষাটাই বিশ্বের সব থেকে বেশি মানুষ কথা বলে মান্দারিন ভাষায়। তাহলে সবচাইতে বেশি কথিত ভাষা হচ্ছে মান্দারিন। তো এক নজরে আমরা একটু চীন সম্পর্কে একটু জেনে নিই। চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। বৃহত্তম শহর হচ্ছে সাংহাই বা বাণিজ্যিক রাজধানী সাংহাই। তারপর হচ্ছে রাষ্ট্রীয় ভাষা, এটার নাম হচ্ছে মান্দারিন। মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। এক দেশ দুই নীতি চালু হয় 1997 সালে। এটা মূলত হচ্ছে হংকং আর চীন এইটা নিয়ে গঠিত, এক দেশ দুই নীতি। চীনের উপর দিয়ে নদী প্রবাহিত হয়েছে। উত্তরে ওয়াংহো নদী, উত্তরে গেছে ওয়াংহো নদী, মধ্য দিয়ে গেছে ইয়াংসিকিয়াং নদী, আর দক্ষিণ দিয়ে গেছে মুক্তা নদী। তিনটা নদী গেছে। উত্তরে ওয়াংহো, মধ্যে আছে ইয়াংসিকো, দক্ষিণে গেছে মুক্তা নদী। মনে রাখবা চীন হচ্ছে জনসংখ্যার দিক থেকে চীন জনসংখ্যা একসময় বেশি ছিল, এখনো মনে হয় সম্ভবত বেশি আছে, এখনো পর্যন্ত ভারত ক্রস করে নাই। তবে কিছু কিছু জায়গায় শুনছি যে বর্তমানে ভারত হচ্ছে জনসংখ্যায় প্রথম, আর চীন হচ্ছে দ্বিতীয়। চীন দ্বিতীয়। আয়তনের দিক থেকে প্রথম হচ্ছে রাশিয়া, সবাই মোটামুটি জানে। আর সব থেকে বেশি রয়েছে, মানে স্থল সীমানা রয়েছে ভারত, চীন আর হচ্ছে রাশিয়ার। সবচেয়ে বেশি স্থল সীমানা রয়েছে চীন আর রাশিয়ার। এই দুইটা পয়েন্ট একটু মনে রাখবেন, এই দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে যাই দেখি কি আছে। এরপরে আছে আয়তন। চীন আয়তনে এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। আয়তনে তৃতীয়, প্রথম হচ্ছে রাশিয়া, তৃতীয় হচ্ছে চীন, আর দ্বিতীয় হচ্ছে কানাডা। সেই হিসেবে আসছে আর কি। সীমানা, চীনের সাথে বিশ্বের সর্বাধিক 14টি রাষ্ট্রের স্থল এবং 4টি রাষ্ট্রের জলসীমা রয়েছে। রাশিয়ার সাথেও যে দেখেন এখানে লেখা আছে যে রাশিয়ার সাথেও সর্বাধিক 14টি রাষ্ট্রের সীমান্ত রয়েছে। তাহলে চীনের সাথে সীমান্ত রয়েছে 14টি দেশের আছে স্থল, আর 4টা রাষ্ট্রের জল সীমা রয়েছে, স্থল এবং জল উভয় সীমা রয়েছে। রাশিয়ারও কিন্তু সেম 14টা দেশের সাথে সীমা রয়েছে। ওকে, সীমান্ত রয়েছে। এখন দেখি নতুন সিল্ক রোড। এই সিল্ক রোড এটা হচ্ছে চীনের একটা প্ল্যান, এটা তারা একটা রোড তৈরি করতে চাচ্ছে বাণিজ্যের জন্য, এরকম একটা রোড, সেই রোড আর কি সিল্ক রোড। প্রাচীন চীনের হান শাসন আমলে বর্তমান জাপান থেকে কোরিয়া উপদ্বীপ হয়ে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত সিল্কের বাণিজ্য পথ, সেটা কি চীনের হান শাসন আমলে, হান আছে একটা বংশের শাসন, সেই শাসন আমলে জাপান থেকে কোরিয়া উপদ্বীপ হয়ে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত সিল্কের বাণিজ্য পথ, যা সিল্ক রোড নামে পরিচিত। কোন কোন ঐতিহাসিকের মতে প্রাচীনকালে সিল্ক রোড বলতে চীনের সাথে পশ্চিম অঞ্চলের সংযোগ বোঝাইতো, অর্থাৎ এমন একটা সংযোগ যেখান দিয়ে সহজে বাণিজ্য করতে পারবে। 2013 সালের অক্টোবর মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিউ সিল্ক রোড ইকোনমির বেল্ট তথা বেল্ট ও রোড ইনিশিয়েটিভ সৃষ্টির কথা বলেন, যা সমগ্র মধ্য এশিয়ার স্থলভাগকে সংযুক্ত করে ইউরোপ পর্যন্ত বিস্তৃত হবে। যে সমগ্র মধ্য এশিয়াকে সংযুক্ত করবে এবং ইউরোপ পর্যন্ত বিস্তৃত হবে, ব্যবসা বাণিজ্যের একটা নতুন দ্বার উন্মোচিত হবে। এটা কে করছে? সেটা হচ্ছে শি জিনপিং, তিনি হচ্ছেন চীনের প্রেসিডেন্ট। উইঘুর সম্প্রদায়, এটা পরীক্ষায় আসছে নার্সিং অ্যাডমিশন টেস্টে। উইঘুর সম্প্রদায় কোন দেশের? এটা হবে চীনের একটি সম্প্রদায়ের নাম। এরা মধ্য এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটা মুসলিম জাতিগোষ্ঠী, এবং উইঘুরের এই সম্প্রদায়ের প্রতি চীনারা খুবই 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 বাজে আচরণ করে। তারা তাদের পরে প্রচুর নির্যাতনে করে থাকে। চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশ আছে তিনজিয়াং প্রদেশে এদের বসবাস। উইঘুর লোকেরা ইথিক সম্প্রদায়ভুক্ত। মোহাম্মদ আইমিন গুগরা এর মতে হিস্ট্রি অফ ইস্ট তুর্কিস্তান উল্লেখ আছে যে উইঘুর প্রায় 900 বছরের ইতিহাস রয়েছে, অর্থাৎ 900 বছর ধরে চীনে বসবাস করছে, মানে কতটা হিউজ টাইম ধরে। সো চীনরা কিন্তু উইঘুর সম্প্রদায়ের মানুষদেরকে প্রচুর পরিমাণে নির্যাতন করে থাকে। ওকে, এরপরে দেখি মাও সেতুং, যাকে বলা হয় আধুনিক চীনের জনক। তো মাও সেতুং ছিলেন হচ্ছে চীনের বর্তমানে আছে একটা পার্টি যেটা হচ্ছে ক্ষমতা চালায়, সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি। এই কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিলেন।
1 অক্টোবর 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করেন। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করা হয় 1 অক্টোবর 1949 সালে। এখন আমরা পড়বো ইসরায়েল রাষ্ট্র সম্পর্কে। তো ইসরায়েল রাষ্ট্র খুবই হট টপিক একটা জিনিস, কারণ এটা সবসময় আছে কনসেপ্টের মধ্যে থাকে বা সবসময় আসলে আলোচনার টপিক টেবিলে থাকে। তো ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কাল, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে মূলত বেলফোর ঘোষণার মাধ্যমে। এই বেলফোর ঘোষণাটা দিয়েছিল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর, তিনি এই ঘোষণাটা দিয়েছিলেন 1917 সালের 2 নভেম্বর। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোরের লিখিত একটি ঘোষণাপত্র, আর্থার জেমস বেলফোরের লিখিত একটা ঘোষণাপত্র, এতে তিনি প্যালেস্টাইনের একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। 1948 সালের 14 মে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তাহলে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে মূলত বেলফোর ঘোষণার মাধ্যমে। ওকে, এরপর আছে বৈদেশিক সম্পর্ক। বাংলাদেশের সাথে কিন্তু ইসরায়েলের কোনো সম্পর্ক নাই, কোনো বৈদেশিকও নয়, বাণিজ্যিকও নয়। তো ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যে দেশটা ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিছে। বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ, দেখছো এই যে তুরস্ক, মুখে মুখে কত কি বলে, তলে তলে ঠিকই করে দিছে। তো ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম ও আরব মুসলিম দেশ হচ্ছে মিশর। এই মিশরও কিন্তু বেশি একটা সুবিধা না, মিশর আছে আরব মুসলিম দেশ। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কারণে মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে বহিষ্কার করা হয়, ওআইসি থেকে বহিষ্কার করা হয়েছিল মিশরকে। ইসরায়েল বিরোধী পক্ষপাতিত্বের অভিযোগ তুলে 2017 সালের 12 অক্টোবর ইউনেস্কো ত্যাগ করে। ইউনেস্কো ত্যাগ করে ইসরায়েল বিরোধী পক্ষপাতিত্বের, অর্থাৎ ইসরায়েলের বাইরে বিরুদ্ধে কথা বলার জন্য বা ইসরায়েলের বিরুদ্ধকে তুমি সাপোর্ট দেওয়ার জন্য ইউনেস্কো এই কাজটা করছে। ইউনেস্কো থেকে আমেরিকা মানে সদস্যপদ ত্যাগ করে বের হয়ে গেছে। 2017 সালে 17 ডিসেম্বর ইসরায়েল ইউনেস্কো ত্যাগ করে। ইসরায়েলও পরে ইউনেস্কো ত্যাগ করছে। সো ইউনেস্কোর কিন্তু বর্তমানে আর আমেরিকা আর ইসরায়েল কিন্তু ইউনেস্কোর আর সদস্য নাই। ওকে, এরপরে যেটা আছে সেটা একটু দেখি। আরব ইসরায়েল যুদ্ধ। আরব এবং ইসরায়েলের মধ্যে বেশ কিছু যুদ্ধ হয়েছে, 4টা যুদ্ধ হয়েছে এখনো পর্যন্ত, সেটা একটু দেখি। এ পর্যন্ত আরব ইসরায়েলের 4টি যুদ্ধ সংগঠিত হয়। প্রথম যে যুদ্ধটা হয় 1948 সালে, আরব আর ইসরায়েল যুদ্ধে আরবরা পরাজিত হয় এবং এই আরবরা পরাজয়ের কারণেই মূলত ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তারপরে 1956 সালে মিশর কর্তৃক সুয়েজ খাল জাতীয়করণে, এই সুয়েজ খাল জাতীয়করণের ফলে মিশরের অর্থনীতি কিন্তু অনেক বেশি চাঙ্গা হয়ে গেছে। সুয়েজ খাল জাতীয়করণ করাকে কেন্দ্র করে আরব ইসরায়েল যুদ্ধ বাঁধে এবং এই জাতীয়করণের ফলে যখন যুদ্ধ বাঁধে তখন ফিরে আবার সেই মিশরের পরাজয় ঘটে এবং ইসরায়েল তখন ক্ষমতায় চলে আসার কারণে সুয়েজ খাল জাতীয়করণ করতে পারে না। তবে খুব সম্প্রতি এটা আসছে, সামনে আসছে, চুক্তি শেষ হয়ে যাবে, তখন কিন্তু মিশর আবার এটাকে জাতীয়করণ করতে পারবে। তৃতীয় যুদ্ধ হয় 1967 সালে। ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জেরুজালেমের বিরাট অংশ, সিনাই, পশ্চিম তীর, গাজা সহ সিরিয়ার মালভূমি দখল করে নেয়। এই যুদ্ধ 6 দিন স্থায়ী ছিল। আর চতুর্থ যেটা হয়েছে এটা হচ্ছে 1973 সালে চতুর্থ হয়, সেটা ইসরায়েল যুদ্ধে মিশর সিনাই পূর্ণ দখল করে এবং এখানে কিন্তু মিশর আসে আক্রমণ করে সিনাই উপত্যকা আবার পূর্ণ দখল করে। এই একটা মাত্র যুদ্ধ আছে ইসরায়েলের পরাজয় ঘটছে এবং এটা স্থায়ী ছিল 18 দিন। এটা স্থায়ী ছিল কতদিন? 18 দিন। সো 4টা যুদ্ধর যে সালগুলা বলছি এগুলা একটু সুন্দর করে পড়তে হবে, এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে। এরপরে যেটা আছে ফিলিস্তিন রাষ্ট্র, আমরা জানি যেটা মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও, এটা প্রতিষ্ঠাকাল আছে 28 মে 1964 সালে প্রতিষ্ঠিত হয়। পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1964 সালের 28 মে। এর সদর দপ্তর হচ্ছে রামাল্লাহ প্যালেস্টাইনে এটা সদর দপ্তর অবস্থিত। ওরিয়েন্ট হাউস, এটা হচ্ছে পূর্ব জেরুজালেমে অবস্থিত একটা বিখ্যাত ঐতিহাসিক ভবন। 1980 থেকে 1990 সাল পর্যন্ত এটি পিএলওর সদর দপ্তর ছিল। ইয়াসির আরাফাত ছিল পিএলওর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ইয়াসির আরাফাত ফিলিস্তিনিদের সাবেক প্রেসিডেন্টও ছিলেন। 1994 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কারও পাইছিলেন।
এই যে ইয়াসির আরাফাতকে বলা হয়ে থাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর যে এজেন্ট আছে, এজেন্টরা নাকি হসপিটালের ভিতরে নাকি মেরে ফেলছিল। স্বাধীনতার ঘোষণা 1988 সালে 15 নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়েছিল কোথায়? আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে 1988 সালের 15 নভেম্বর। এ সময় ঘোষিত ফিলিস্তিন রাষ্ট্র পুরোপুরিভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল। যে রাষ্ট্র ঘোষণা করছে সেটা আবার ইসরায়েলের নিয়ন্ত্রণে। তো স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়ার রাজধানীতে হয়েছে আলজেরিয়া স্বীকৃতি দিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র, এটা বলছে। তো এটা মনে রাখতে হবে, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে আলজেরিয়া। সুন্দর করে মাথার মধ্যে গেঁথে ফেলো। এরপর হচ্ছে ইয়াসির আরাফাত সম্পর্কে একটু ইনফরমেশন জানবা। সেটা হচ্ছে ইয়াসির আরাফাতের প্রকৃত নাম হচ্ছে আবু আমর। জন্ম হচ্ছে 1929 সালের 24 আগস্ট মিশরের কায়রোতে, অর্থাৎ তার জন্ম হচ্ছে মিশরের, সে মিশরের পোলা, বাট কাজ করছে কার হয়ে? ফিলিস্তিনের হয়ে। 1929 সালের 24 আগস্ট মিশরের কায়রোতে। রাজনৈতিক দল হচ্ছে 1959 সালে ফাতহা নামে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং পিএলওর চেয়ারম্যান হন। 1969 সালে পিএলওর চেয়ারম্যান নির্বাচিত হন। পিএলওর প্রেসিডেন্ট হন হচ্ছে 1996 সালে পিএনও এর প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। মৃত্যু হচ্ছে 2004 সালের 11 নভেম্বর প্যারিসে মৃত্যুবরণ করেন। রামাল্লায় তাকে সমাহিত করা হয়। রামাল্লায় তাকে সমাহিত করা হয়। 2004 সালে তিনি মৃত্যুবরণ করেন প্যারিসে চিকিৎসাধীন অবস্থায়। বলা হয়ে থাকে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে মোসাদ সব থেকে ভয়ঙ্কর, ইসরায়েলের সব থেকে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা হচ্ছে মোসাদ। এই মোসাদের কারণে তার মৃত্যু হয়েছে। ওকে, এরপর হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনাম হচ্ছে প্রদেশের নাম হচ্ছে হ্যানয়। ভিয়েতনামের রাজধানী ও প্রধান শহর হচ্ছে হ্যানয়। এই পয়েন্টটা একটু মনে রাখতে হবে। ভিয়েতনামের যুদ্ধ, ভিয়েতনামে কিন্তু বেশ কিছু গৃহযুদ্ধ হয়েছিল। সো ভিয়েতনামের যে যুদ্ধ আছে সেগুলোর মধ্যে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে 1956 সালে এই যুদ্ধ হয়, যেটাকে বলে ভিয়েতনামের যুদ্ধ, এবং অনেক মানুষ কিন্তু মারা গেছে। এই যুদ্ধটা অনেক লং টার্ম ছিল। যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামের পক্ষে এবং রাশিয়া ও চীন উত্তর ভিয়েতনামের পক্ষে যুদ্ধ অবতীর্ণ হয়। দেখছো, রাজা সাহেবরা চলে আইছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চীন পার্টনাররা চলে আইছে। আইসা একটা বলছে আমি দক্ষিণ ভিয়েতনামের লোক, আর একজন এসে কয় আমি উত্তর ভিয়েতনামের লোক, নামো, আজকে মারামারি হবে। এ যুদ্ধে উত্তর ভিয়েতনাম জয়ী হয়। উত্তর ভিয়েতনাম কি হয়ে গেল? জয়ী হয়ে গেল। 1973 সালের জানুয়ারি মাসে এক শান্তি চুক্তির মাধ্যমে এ যুদ্ধের অবসান ঘটে। ভিয়েতনামের যুদ্ধ শুরু হয় 56 সালে, শেষ হয় 73 সালে। লং টার্ম একটা যুদ্ধ ছিল। সেই যুদ্ধটা ছিল 17 বছরের এবং অনেক মানুষ মারা গেছে, অনেক লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, এটা কোটির উপরে। তো সেই যুদ্ধে কিন্তু যে উত্তর ভিয়েতনাম অর্থাৎ রাশিয়া চীন যে ভিয়েতনামকে সাপোর্ট দিয়েছিল তারা জয়ী হয়েছিল। এরপর আছে পাকিস্তান। বাংলাদেশের আশেপাশের বাংলাদেশ যাদের থেকে স্বাধীনতা পাইছে সেই পাকিস্তান। পাকিস্তানের আইনসভার নাম আছে মজলিসি শুরা। পাকিস্তানের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, মেয়াদ হচ্ছে 3 বছর। এই 3-4টা পয়েন্ট অলরেডি বলছি, তো এটা নিয়ে আর বলার কিছু নাই। পাকিস্তানের আইনসভার নাম মজলিসি শুরা, তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট, মেয়াদ হচ্ছে 3 বছর, আর হচ্ছে সিনেট আছে উচ্চ কক্ষের নাম। ওকে, এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রফেসর আব্দুস সালাম। প্রফেসর আব্দুস সালাম বিখ্যাত কারণ হচ্ছে প্রফেসর আব্দুস সালাম হচ্ছে যে আমাদের যে মৌলিক বল আছে, মৌলিক বলের যে একত্রীভূতকরণ, এই তত্ত্ব আবিষ্কার করছে প্রফেসর আব্দুস সালাম, এবং তিনি কিন্তু নোবেল পুরস্কার পাইছিলেন। তিনি নোবেল পুরস্কার পাইছিলেন পদার্থবিজ্ঞানের উপর। প্রফেসর আব্দুস সালাম সম্পর্কে একটু কথা বলি। তিনি আছে বাংলাদেশে কিন্তু বিভিন্ন ঘরানার মুসলমানরা আছে, যেমন আছে ওহাবি, যারা আছে ওহাব আছে, পাকিস্তানের একজন ছিল যে নিজেকে আছে নবী বলে আছে দাবি করে। তো ইনি ছিলেন আছে মূলত আছে ওহাবি সম্প্রদায়ের। তো ওহাবি হওয়ার কারণে প্রফেসর আব্দুস সালাম কিন্তু বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে চাইছিলেন, বাট এই ওহাবি হওয়ার কারণে আমরা কি করছি, তাকে বলছি যে তুমি এখানে নট অ্যালাউ। এই যে বলছিলাম প্রফেসর আব্দুস সালামকে, প্রফেসর আব্দুস সালাম পরে ফ্রান্সে চলে যায় এবং সেখানে গবেষণা করে কিন্তু নোবেল পুরস্কার পাইছিলেন। তো প্রফেসর আব্দুস সালাম প্রমাণ করেন পরমাণুর কেন্দ্রে যে উইক ফোর্স বা দুর্বল বল সক্রিয় আছে তার ধর্ম চৌম্বক বলের মতো। এজন্য তিনি 1979 সালে নোবেল পুরস্কার পান। আর আজকে বাংলাদেশের বিজ্ঞানীরা তার গঠিত ফান্ডে গবেষণা করার টাকা নিয়ে ওইখানে যায় গবেষণা করে। এরপর হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে পাকিস্তানের জাতির জনক আর প্রথম গভর্নর জেনারেল। তিনি কে? মোহাম্মদ আলী জিন্নাহ। বেনজির ভুট্টো,
পাকিস্তান এবং মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ডটার অব দ্য ইস্ট বলা হয়ে থাকে বেনজির ভুট্টোকে। এটা পড়তে হবে। ঠিক আছে, ভুট্টো সাহেব বলে না, সে ভুট্টো সাহেবের মেন নাম ছিল বেনজির ভুট্টো। এও আততায়ীর গুলিতে মারা যায়। ম্যাক্সিমাম পাকিস্তানের অধিকাংশ নেতা মানে যারা আছে আর কি, রাজনৈতিক ব্যক্তিত্ব সব ভালো মানুষ আততায়ীর গুলিতে মারা যায়। এরপরে যেটা আছে, আমরা এখন কিছু এমসিকিউ পড়বো। এমসিকিউ গুলো আমরা এখন একটু আলোচনা করব। দেখি আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার আঙ্গিকে আমরা এখন কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, দেখি আমরা পারি কিনা আসলে। সো প্র্যাকটিস সেশনে প্রথমে আছে, মধ্যপ্রাচ্যের কোন দেশে কোনো সংবিধান বা সংসদ নাই, মানে কোনো ধরনের সংবিধানও নাই, কোনো সংশোধন নাই, সংবিধান নাই। তো এখানে রয়েছে ইরাক, ইরান, সৌদি আরব, ওমান। তো আমাদের আসলে এই দেশগুলোর মধ্যে চিন্তা করতে হবে যে সৌদি আরবে কিন্তু কোনো ধরনের সংবিধানও নাই, কোনো সংসদও নাই, ওইখানে আছে বাদশারা আছে, শাসন করে থাকে। সো উত্তর হবে কোনটা? সৌদি আরব। যে দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা যায় না, অর্ধনমিত করা যায় না, সাধারণত হচ্ছে মুসলমান ঘরানার যে দেশগুলো আছে তাদের পতাকা কখনো অর্ধনমিত হয় না। তো এখানে দেখতে পাচ্ছি আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, ভ্যাটিকান, এসব দেশ তো হবে না, তাহলে অর্ধনমিত হয় না কোন দেশের পতাকা? সৌদি আরব, মুসলমান ঘরানার, কারণ ওইখানে কালেমা লেখা আছে এই জন্য। গ্রিনল্যান্ড মনে রাখবেন, গ্রিনল্যান্ডের কথা একটু বলে, গ্রিনল্যান্ডের কিন্তু মালিকানা ডেনমার্কের। ডেনমার্ক হচ্ছে গ্রিনল্যান্ডের মালিক, এটা মনে রাখতে হবে। ডেনমার্ক হচ্ছে কি গ্রিনল্যান্ডের মালিক। বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কযুক্ত? একটু আগেই বলছি, বেলফোর ঘোষণা এটা হচ্ছে বেসিক্যালি ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির একটা ঘোষণাপত্র। এরপর আছে, ওই ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? এই যে ট্রয় নগরী, এটা অনেক পড়ছি, ট্রয় নগরী কিন্তু বারবার ধ্বংস হয়েছে। এই ট্রয় নগরী কিন্তু ছিল মূলত গ্রিসের, বাট বর্তমানে এটা তুরস্কের অংশ। বর্তমানে এটা কিসের অংশ? তুরস্কের অংশ, এখন তুরস্কের, আগে ছিল গ্রিসের ভিতরে। আবু গারিব বলতে কি বোঝায়? গারিব দেখে ভাবি যে গরিব মানুষের কথা বলতে চাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু তা না। এটা কিন্তু একটা বিখ্যাত জেলখানা এবং খুবই ভয়ঙ্কর জেলখানা। এখানে যে যাবে তার জীবন শেষ, এটা বিখ্যাত একটা জেলখানা। ওকে। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? লেবানন স্বাধীনতা লাভ করছে হচ্ছে ফ্রান্সের কাছ থেকে, এবং খুব বেশি দিন আগে না, এই জন্য এটা পড়তে হবে। লেবানন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ওকে। এরপর আছে, গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা হচ্ছে ডেনমার্কের। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? পড়েই আছে ইয়াংসিকিং আং। এটা হচ্ছে কি এশিয়ার বৃহত্তম নদী, যেটা হচ্ছে চীনের মাঝখান দিয়ে চলে গেছে। ওকে। লাস্টের যে প্রশ্নটা আছে সেটা একটু দেখি। ব্যাবিলনের শূন্য উদ্যান এটা কোথায় অবস্থিত? ইরান, ইরাক, সিরিয়া, তুরস্ক। ব্যাবিলনের শূন্য উদ্যান এটা অবস্থিত হচ্ছে ইরাকে। সো এটা হচ্ছে আমাদের সুন্দর আলোচনা ছিল আমাদের আজকে লেকচারের, এবং আমরা সম্পূর্ণ আলোচনায় সম্পূর্ণ বিষয়গুলো বিশ্ব পরিস্থিতিতে আমরা সুন্দরভাবে শেষ করার চেষ্টা করছি, এবং আমরা ইনশাল্লাহ ভালোভাবে পারবো। নার্সিং পরীক্ষায় আমরা ইনশাল্লাহ 2টা মার্ক কমন করে আসবো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও সবাইকে মেডিবির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।